বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে ক্লাস 11-এর বাংলা সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রয়েছে গুরু নাটক। এই গুরু নাটক প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করব। ক্লাস 11-এর বাংলা সিলেবাসে গুরু নাটকটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে পাঠ্য আছে। আজকের ক্লাসটি মূলত ভূমিকা স্বরূপ, অর্থাৎ গুরু নাটকের টেক্সটের ভিতরে প্রবেশ করার আগে আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো বা বোঝার চেষ্টা করো, আশা করছি গুরু নাটক প্রসঙ্গে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তোমরা যখন টেক্সট পড়তে যাবে। অনেকেই গুরু নাটককে ভয় পায়, অনেকে গুরু নাটকের যে টেক্সট সেই টেক্সটটা কিন্তু পড়ে না, অনেকে পড়ে কিছুই বুঝতে পারে না। আশা করছি আজকের ভিডিওতে আমি এই প্রসঙ্গে আলোচনা করব এবং গুরু নাটকটিকে মনোগ্রাহী করে তোলার চেষ্টা করব। প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাট্য প্রতিভা এই প্রসঙ্গে কিছু আলোচনা করব, যে নাট্য জগতে বা বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথের আগমন কখন হয়েছিল, কিভাবে হয়েছিল এবং তিনি কোন ধরনের নাটক লিখতে পছন্দ করতেন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলা সাহিত্যের নাট্য জগতে অর্থাৎ বাংলা নাট্য সাহিত্যের জগতে তিনি প্রবেশ করছেন, তার আগেই কিন্তু বাংলা নাট্য সাহিত্যকে বেশ জনপ্রিয় করে তুলেছেন মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, এরকম নাট্যকারেরা। তারা কিন্তু অলরেডি বহু নাটক লিখে ফেলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন নাটক লিখতে বসছেন, তিনি কিন্তু স্পষ্ট উপলব্ধি করতে পারছেন যে একটা নতুন জগৎ, একটা নতুন ফর্ম বাংলা নাট্য সাহিত্যকে দিতে হবে, অর্থাৎ নতুন ধরনের বাংলা নাটক লিখতে হবে। না হলে বাংলা নাট্য সাহিত্যকে আরও উন্নত করা বা আরও সৃষ্টিশীল করা কিন্তু সম্ভব হবে না। আর এই উদ্দেশ্য নিয়ে তিনি কিন্তু আগের যে ফর্ম, অর্থাৎ আগে মূলত কী হতো, বিভিন্ন পুরাণের কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনীকে কেন্দ্র করে নাটক লেখার প্রচলন ছিল। আগে কী হতো, বিভিন্ন ইতিহাসের চরিত্রকে কেন্দ্র করে নাটক লেখার প্রচলন ছিল। আগে কি হয়ে গেছে না, মঞ্চে যাতে প্রচুর দর্শক দেখতে আসে, অর্থাৎ এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনের জন্য ব্যবসা ভিত্তিক বাংলা নাটক লেখা হয়েছে। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে এই যে ধারাগুলো, এই ধারাগুলো কিন্তু সাহিত্যের জন্য বা সাহিত্যকে উৎকর্ষ করার জন্য কিন্তু ঠিক নয় বা ঠিক হচ্ছে না। তাই তিনি ভেবেচিন্তে একটি অন্য ধারার নাটক রচনা শুরু করছেন। বিকল্প নাট্য জগতে তিনি সন্ধান করছেন যে এই যে নাটকগুলো রচনা হয়ে গেছে, ইতিহাস নির্ভর নাটক আমি লিখব না, কিংবা বেশ ব্যবসা জমজমার নাটক, প্রচুর মানুষ দেখতে আসবে, এরকম নাটকও আমি লিখব না, কিংবা কোনো পুরাণ থেকে কাহিনী নিয়েও আমি নাটক লিখব না, আমি অন্য ফর্মের নাটক লিখব। এই ভাবনা চিন্তাকে নিয়েই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাটক লেখা শুরু করছেন এবং তিনি তত্ত্বমূলক নাটকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। রূপক সাংকেতিক নাটকই তিনি কিন্তু বেশি পছন্দ করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাটক লিখেছেন, প্রহসনও লিখেছেন, সামাজিক নাটকও লিখেছেন, কিন্তু তার রূপক সাংকেতিক নাটকগুলোই সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে। যেমন মুক্তধারা এটা বলতে পারি, কিংবা বলতে পারি অচলায়তন, আমরা যেটা পড়ব এই নাটকটা, ডাকঘর, রক্তকরবী, এই নাটকগুলোই কিন্তু রবীন্দ্রনাথের বেশ জনপ্রিয় হচ্ছে, যেগুলো রূপক সাংকেতিক নাটক। এরপর আমরা চলে আসি গুরু নাটক প্রসঙ্গে। প্রথমেই গুরু নাটক, এই নাটক কেন লেখা হলো সেই প্রেক্ষাপটটা আমাদের জানতে হবে। রবীন্দ্রনাথের যে কোনো সৃষ্টির একটা ইতিহাস আছে, তিনি কিন্তু এই ইতিহাসটা খুব যত্ন করে রক্ষা করে গেছেন। তাই এই ইতিহাসটা আমাদের জেনে নিতে হবে। রবীন্দ্রনাথ যখন কিশোর বয়সী, অর্থাৎ রবীন্দ্রনাথ যখন ছোট, 1882 সাল অর্থাৎ 1882, তখন রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি একটি বই লিখছেন, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। তোমরা নামটা লিখে নিতে পারো, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, 1882। এই বইটি রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি লিখছেন। সেই বইটির মধ্যে কি থাকছে না, বৌদ্ধ ধর্মের বিভিন্ন গাল গল্প এই বইটির মধ্যে থাকছে, অর্থাৎ বৌদ্ধ ধর্মকেন্দ্রিক বিভিন্ন গল্প যেখানে নীতি শিক্ষা পাওয়া যাবে, অর্থাৎ পঞ্চতন্ত্রের মতোই বলতে পারো, সেই রকমই কিন্তু কিছু গল্প এই বইটির মধ্যে থাকছে। কিশোর রবীন্দ্রনাথ তিনি এই বইটি পড়েছিলেন শৈশবেই এবং তার বেশ ভালো লেগেছিল। এই বইটির মধ্যে যে বৌদ্ধদের গল্পগুলো আছে, সেই গল্পগুলো থেকে একটা মেসেজ পাওয়া যায়, চরম শিক্ষা পাওয়া যায়, এই বিষয়টা তার কিন্তু খুব ভালো লেগেছিল।
এরপরেই তিনি যখন নাটক লিখতে বসছেন, আমি আগেই বললাম যে তিনি একটু ভিন্ন ধরনের নাটক লেখার চেষ্টা করেছিলেন, অর্থাৎ প্রচলিত যে ধারা সেই ধারাকে তিনি ভাঙতে চেয়েছিলেন। সুতরাং তিনি একটু অন্য ধরনের নাটক লেখার দিকে যখন ঝুঁকছেন, তার মাথায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী সেটা কিন্তু আসছে, সেটা হচ্ছে পঞ্চকের কাহিনী, যেটি এই বইটির মধ্যে আছে, অর্থাৎ সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই বইটির মধ্যে একটি গল্প রয়েছে, দ্য স্টোরি অফ পঞ্চকা, অর্থাৎ পঞ্চকের গল্প। সেই গল্পটা রবীন্দ্রনাথ তার কিন্তু মনে ধরছে। এই গল্পের মধ্যে কি আছে না, প্রচলিত এই যে শিক্ষা ব্যবস্থা, বই মুখস্থ করা, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা বার্তা দেওয়া হয়েছে যে প্রচলিত শিক্ষা কেমন হবে। রবীন্দ্রনাথের এই বিষয়টা ভালো লাগছে এবং তিনি এই বিষয়টাকে কেন্দ্র করেই নাটক লেখার মনস্থির করছেন যে আমি এই স্টোরি অফ পঞ্চক অর্থাৎ পঞ্চকের কাহিনীকে কেন্দ্র করেই নাটক লিখব। 1912 খ্রিস্টাব্দে তিনি নাটক লিখে ফেলছেন, নাটকটার নাম দিচ্ছেন অচলায়তন। এইখানেই কিন্তু এই নাটকটার মূল যে থিম, মূল যে ভাববস্তু আমরা বুঝে যাচ্ছি। তোমরা গুরু নাটক পড়ার সময় দেখবে বারবার উল্লেখ আছে অচলায়তন বলে একটা কথা। আমরা এই যে নাটকটা পড়ছি, এই নাটকটার মূল উৎসই কিন্তু অচলায়তন নাটক। অর্থাৎ আমরা যে গুরু নাটকটা পড়ছি, এই নাটকটার আগের ফর্ম বা আগের নাম ছিল অচলায়তন। 1912 খ্রিস্টাব্দে এই নাটকটা রচনা করা হয়। 1912 খ্রিস্টাব্দে অচলায়তন নাটক প্রকাশিত হওয়ার পর বেশ কয়েক বছর কেটে যায়। 1918 খ্রিস্টাব্দ অর্থাৎ 6 বছর অতিক্রম হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হলো অচলায়তন নাটকটি বেশ অভিনয়যোগ্য হয়ে ওঠেনি, অর্থাৎ নট এ অ্যাক্টিং এডিশন, ভালো অভিনয়যোগ্য নয়, একটু দুর্বোধ্য টাইপের। সুতরাং তিনি এই যে অচলায়তন বড় নাটক, এই নাটকটাকে একটু সংক্ষিপ্ত করছেন, ছোট করছেন, অভিনয়যোগ্য করার চেষ্টা করছেন, অ্যাক্টিং এডিশন তিনি তৈরি করছেন এবং নাটকটার নাম দিচ্ছেন গুরু। অর্থাৎ এইখান পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বড় নাটক অচলায়তন, এই নাটকটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা যেটা পড়ছি গুরু নাটকটি, যেটি 1918 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। এখানে বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন বড় অচলায়তন নাটকটিকে ছোট করছেন, গুরু নাম দিচ্ছেন, অভিনয়যোগ্য করে তুলছেন, যে আগের যে নাটক সেটা ঠিকঠাক অভিনয় করা যেত না, খুব কষ্টকর, সেটাকে তিনি কিন্তু একটু সরল করছেন। এখানে তিনি অনেক চেঞ্জ করছেন, অর্থাৎ আগের যে নাটক অচলায়তন নাটক থেকে গুরু নাটকে অনেক চেঞ্জ বা পরিবর্তন করা হচ্ছে। কীরকম পরিবর্তন না, অচলায়তন যে মূল নাটক, সেই নাটকে 6টা পরিচ্ছেদ বা দৃশ্য বলতে পারি, নাটকের ক্ষেত্রে দৃশ্যটাই মানায়, 6টা দৃশ্যে ভাগ করা হচ্ছে অচলায়তন নাটক। কিন্তু রবীন্দ্রনাথ গুরু নাটকটাকে 4টে পরিচ্ছেদে নিয়ে আসছেন বা 4টে দৃশ্যে নিয়ে আসছেন। অর্থাৎ অচলায়তন নাটকে 6টা দৃশ্য ছিল, গুরু নাটকে 4টে দৃশ্য করে দেওয়া হচ্ছে, ছোট করে দেওয়া হলো। অচলায়তন নাটকে 22টি গান ছিল, সেই গানগুলোকে কেটে ছোট করে অচলায়তন নাটকে 7টি গানে নিয়ে আসা হচ্ছে। এবং অচলায়তন নাটকে অনেক চরিত্র গুরুত্ব পায়নি, কিন্তু গুরু নাটকে সেই চরিত্রগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই চেঞ্জগুলো তিনি করছেন। এরপর আমরা আমাদের আসল যে ব্যাখ্যা সেটাই আসি, অচলায়তন কথার অর্থ কী। দেখো, অচল কথার অর্থ হচ্ছে যার চলে না বা যার চল নেই। আয়তন কথার হচ্ছে স্থান, অর্থাৎ এমন একটা স্থান যে স্থানের চল নেই বা যে স্থানে গেলে তুমিও অচল হয়ে যাবে, এরকম একটা স্থান। আমরা এই নাটকে এই স্থানের উল্লেখ পাবো না, এখানে দেখতে পাবো যে অচলায়তন একটা বোর্ডিং স্কুলের মতো, যেখানে থেকে খেয়ে ছাত্ররা পড়াশোনা করে। বোর্ডিং স্কুলে যেমন পড়াশোনা হয় ঠিক তেমনই অচলায়তনেও ছাত্ররা থেকে খেয়ে, অর্থাৎ আবাসিক স্কুল টাইপের, যেখানে থেকে খেয়ে পড়াশোনা হয়। কিন্তু সাধারণত আমাদের যেরকম পড়াশোনা হয় সেই পড়াশোনা কিন্তু অচলায়তনে হয় না। কেমন পড়াশোনা হয় বা কী শিক্ষা দেওয়া হয়? কুসংস্কার শেখানো হয়, বিভিন্ন তন্ত্র মন্ত্র, পুজো পাঠ, এই সব শেখানো হয়। এই জন্যই এই আয়তনটি কিন্তু অচল হয়ে গেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই বার্তাটাই দিতে চেয়েছিলেন যে কুসংস্কার মানুষকে অন্ধ করে দেয়, তার বিচার বুদ্ধি অর্থাৎ ভাবনা চিন্তা করার যে শক্তি, সেই শক্তিটাকে বিকল করে দেয়, মানুষকে অচল করে দেয়। তাই কুসংস্কার যে স্থানে প্রবেশ করে সেই স্থান হয়ে যায় অচলায়তন, অচল। এটাই মূলত এই অচলায়তন কথাটার মূল যে ব্যাখ্যা।
অর্থাৎ অচলায়তন কথাটির মূল যে ব্যাখ্যা সেটা কি দাঁড়াচ্ছে, আরও সহজ করে যদি বলি, এমন একটা স্থান যে স্থানে কুসংস্কার, এই সমস্ত যে পুজো পাঠ তন্ত্রমন্ত্র এইসবে শিক্ষা দেওয়া হয়, আর এই শিক্ষাগুলো আমাদের যে বাস্তব বোধ বুদ্ধি বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, অর্থাৎ আমাদের যে বিবেক হিতাহিত জ্ঞান, এইগুলোকে নষ্ট করে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই দেখাচ্ছেন যে আমাদের মনে যদি কুসংস্কার ভর করে, আমরা যদি শুধু তন্ত্র মন্ত্র কুসংস্কার এইসব নিয়েই পড়ে থাকি, এইসব থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করি, তাহলে তার পরিণাম কি হাস্যকর দাঁড়াবে। এটাই কিন্তু তিনি মেসেজ দিতে চেয়েছিলেন এই নাটকটা রচনার মধ্য দিয়ে। অর্থাৎ গুরু নাটকটি পড়াকালীন তোমাদের মনে যদি প্রশ্ন জাগে বা তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এখানে যে অচলায়তন কথাটি বলা হয়েছে, অচলায়তন আসলে কি, তোমাকে ভেঙে বোঝাতে হবে যে আয়তন কথার অর্থ হচ্ছে স্থান, অচল কথার অর্থ হচ্ছে যার চলে না বা যার চল নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অচলায়তন বলতে এমনই একটি স্থানের কথা বলেছেন যে স্থানের আর চল নেই বা যে স্থানের মানুষরা আর সচল নয়, অচল হয়ে গেছে। সেই স্থানের মানুষদের বিচার বুদ্ধি বিবেক হিতাহিত জ্ঞান সব অচল বা বিকল হয়ে গেছে। কুসংস্কারের অন্ধবিশ্বাসের তন্ত্রমন্ত্রের নাগপাশে তারা জড়িয়ে গেছে এবং তারা নিজেরাই নিজেদেরকে অচল করে তুলেছে। এটাই হচ্ছে অচলায়তন কথাটার ব্যাখ্যা। আমরা যখন নাটকের মূল যে টেক্সট ভিত্তিক আলোচনা সেখানে প্রবেশ করব, দেখতে পাবো অচলায়তনের স্টুডেন্টদের কি হাল হচ্ছে, তাদের পরিণাম কি ভয়ঙ্কর কি হাস্যকর হচ্ছে। তারা বাস্তব সমাজ বাস্তব পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে তারা শাস্ত্রীয় পুজো পাঠ নিয়ে ব্যস্ত, তারা মন্ত্রতন্ত্র নিয়ে ব্যস্ত, তারা কুসংস্কার শিখেছে, বাস্তব যে হিতাহিত বুদ্ধি তাদের মধ্যে কিন্তু নেই। ঠিক এই মেসেজটাই কিন্তু রবীন্দ্রনাথ দিতে চেয়েছিলেন। আমি বারবার বলছি যে কুসংস্কার শাস্ত্রীয় পুজো পাঠ কোনো বাস্তব কাজে লাগে না, এগুলো মানুষকে বিকল করে দেয়, অচল করে দেয়। এইগুলো যদি মাথার মধ্যে ঢুকে যায় একবার, মানুষের বোধ বুদ্ধি সব লোপ পায়। এই পরিণতি কিন্তু হতে দেখব আমরা অচলায়তনের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষকদের ক্ষেত্রেও। এরপর আসি এই নাটকের চরিত্র সংখ্যা। এই নাটকের চরিত্র সংখ্যা হচ্ছে মূলত 7টা চরিত্র আছে, যে চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম চরিত্র আছে পঞ্চক। এই চরিত্রটা যার গল্প আমরা পড়ছি, স্টোরি অফ পঞ্চকা, অর্থাৎ পঞ্চকের গল্প। পঞ্চক এই নাটকের মূল বা প্রধান চরিত্র বলতে পারি। সেই এই নাটকের নায়ক, সে হচ্ছে বাঁধন ভাঙার কারিগর, সে এই নাটকের মূল প্রাণ শক্তি। আর চরিত্র আছে, সে হচ্ছে মহাপঞ্চক। পঞ্চকের ঠিক বিপরীত চরিত্র। পঞ্চক বাঁধন ভাঙার কারিগর, মহাপঞ্চক বাঁধনকে ধরে রাখার কারিগর। আর চরিত্র আছে, সেটা হচ্ছে সুভদ্র। সে কিশোর বালক, কিন্তু অচলায়তনে সে শিক্ষা পাচ্ছে, আমরা পড়ব সবই। উপাধ্যায়, উপাচার্য, আচার্য। আরেকটি চরিত্র আছে যেটি এই নাটকের প্রাণ বলতে পারি, সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র, গুরু চরিত্র। এই গুরু অচলায়তনের গুরু, বাকিদের কাছে তিনি কিন্তু দাদা ঠাকুর কিংবা তিনি গোসাই ঠাকুর। এই চরিত্রগুলো যে তাৎপর্য ইম্পর্টেন্স, সেটা কিন্তু আমরা তখন পড়ব যখন টেক্সট ভিত্তিক আলোচনায় যাব। এই নাটকের দৃশ্য সংখ্যা 4টি, আমি আগেই উল্লেখ করেছি। প্রথম যে দৃশ্য, এই নাটকের মধ্যে যে কাহিনী বস্তু ঘটছে, প্রথম দৃশ্যের কাহিনী বস্তু মূলত স্থানটার নাম দেওয়া হচ্ছে দেখবে অচলায়তন। দ্বিতীয় দৃশ্যের যে কাহিনী বস্তু এটি ঘটছে সেটি হচ্ছে পাহাড় মাঠ বলে একটি স্থানে। তৃতীয় দৃশ্যের কাহিনী ঘটছে দর্ভক পল্লীতে এবং চতুর্থ দৃশ্যের কাহিনী ঘটছে সেটি আবার পুনরায় অচলায়তন। অচলায়তন নাটকের মূল যে অ্যাট্রাকশন বা আকর্ষণ, এটাই যে অচলায়তন কিভাবে সচল হলো গুরুর আগমনকে কেন্দ্র করে। গুরুর আগমনে কিভাবে অচলায়তন সচল হয়ে উঠল, অচলায়তনের অচল মানুষজন, অচল ছাত্রছাত্রী কিভাবে তারা সচল হলো, এটাই কিন্তু এই নাটকের মূল অ্যাট্রাকশন বা আকর্ষণ বলতে পারি। এই ছিল আজকের মূলত প্রারম্ভিক আলোচনা, যে গুরু নাটক নিয়ে ভয় পাওয়ার মতো কিছুই নেই, এর থেকে সুন্দর নাটক আর কিন্তু কিছু নেই। আর 5টা নাটক তোমরা যদি পড়ো তখন বুঝবে যে এই নাটকটার গুরুত্ব কোথায় ছিল। এখান থেকে তোমরা যে শিক্ষাটা পাবে, মেসেজ পাবে, আশা করছি অন্যান্য নাটকে সেভাবে পাওয়া যায় না। পরবর্তীকালে আমরা টেক্সট ভিত্তিক আলোচনায় প্রবেশ করব, ধাপে ধাপে অনেক বড় নাটক, বেশ কয়েকটি ক্লাস নেব এবং গুরু নাটকের আলোচনা শেষ করব। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যে কোন বিষয়ে ক্লাস নিলে ভালো হয়।
তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।